নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। এসএলএসটি, পিএসসি ও মাদ্রাসা সার্ভিস কমিশন এই তিনটি পরীক্ষায় যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে বসতে চলেছো, আজকে তাদের জন্য আমার 36 নম্বর ক্লাস। বিগত 35টি ক্লাসে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। সময়ের অভাবে আমি মাঝখানে বেশ কিছুদিন মাদ্রাসা সার্ভিসের জন্য বা এসএলএসটির জন্য তোমাদের কোনো ক্লাস আমি আনতে পারিনি। তো আজকে আবার আমি একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগবে এবং আজকেও থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা এখনো আমার বিগত ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে যাও, তারা অবশ্যই আমার ক্লাসগুলো দেখে নাও। সেখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন দীর্ঘদিন ধরে আলোচনা করা হয়েছে। আশা করি সেগুলি তোমাদের কাজে লাগবে। এবং তার সাথে বলে রাখি, যারা পড়াশোনা মাঝখানে শেষ করে দিয়েছো, সমাপ্ত করে দিয়েছো, তারা আবার নতুন করে শুরু করো। কারণ তোমরা নিশ্চয়ই জেনেছো যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট উভয় তরফ থেকেই কিন্তু নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আদেশ দেওয়া হয়েছে। তো সেই নির্দেশ মেনে বা আদেশ মেনে দেখা যাক নতুন কিছু হয় কিনা, আশা ছাড়লে হবে না। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি আছে? আজকে প্রথম প্রশ্ন আছে, অর্থনৈতিক সাম্য হলো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। অর্থনৈতিক সাম্য হলো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। উক্তিটি কার? অপশন এ প্লেটো, অপশন বি ল্যাস্কি, অপশন সি বার্কার, অপশন ডি গ্রিন। অর্থনৈতিক সাম্য হচ্ছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ল্যাস্কি। ল্যাস্কি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। গণতন্ত্রের ন্যায় সকল শ্রেণীর কল্যাণ উপযোগী আর কোনো শাসন ব্যবস্থা আজও আবিষ্কৃত হয়নি। আবার একবার বলছি, গণতন্ত্রের ন্যায় সকল শ্রেণীর কল্যাণের উপযোগী আর কোনো শাসন ব্যবস্থা আজও আবিষ্কৃত হয়নি। এ কথাটি কে বলেছেন? আজকের প্রশ্নগুলো আমি শুরুতেই বলেছি যে আজকের প্রশ্নগুলো কিন্তু বেশ ভালো কিছু প্রশ্ন থাকবে, তো সঙ্গে থাকো এবং তোমরা চেষ্টা করো যে প্রশ্নটা বলছি অপশানগুলো দেখে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। যারা আমার সাথে যুক্ত আছো মক টেস্টের মাধ্যমে তারা তো নিশ্চয়ই তোমরা বলতে পারবে উত্তরগুলো। যারা উত্তরগুলো জানো না বা উত্তরগুলো বলার চেষ্টা করছো তারা অবশ্যই এগুলো নোট ডাউন করে নাও এবং এগুলো পড়তে থাকো, প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে থাকো। আশা করি তোমরা সফল হবে। গণতন্ত্রের ন্যায় সকল শ্রেণী কল্যাণ উপযোগী আর কোনো শাসন ব্যবস্থা আজও আবিষ্কৃত হয়নি একথা বলেছেন অপশন এ টকভিল, অপশন বি বার্কার, অপশন সি জন স্টুয়ার্ট মিল, অপশন ডি ল্যাস্কি। এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ টকভিল। পরবর্তী প্রশ্নে চলে আসছি। একজন ব্যক্তি বিভিন্ন স্তরে অন্যদের প্রভাবিত করার ধারণাটিকে, একজন ব্যক্তির বিভিন্ন স্তরে অন্যদের প্রভাবিত করার ধারণাটিকে বোঝায় অপশন এ কর্তৃপক্ষ, অপশন বি ক্ষমতা, অপশন সি বৈধতা, অপশন ডি আদর্শ। তাহলে একজন ব্যক্তি বিভিন্ন স্তরে অন্যদের প্রভাবিত করার ধারণাটিকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি ক্ষমতা। পরবর্তী প্রশ্নে চলে আসছি। রাষ্ট্রবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক পদ্ধতির প্রাথমিক লক্ষ্য হল অপশন এ ব্যক্তিগত আচরণ, অপশন বি অআনুষ্ঠানিক গোষ্ঠী ও প্রক্রিয়া, অপশন সি রাজনৈতিক সংগঠনের আনুষ্ঠানিক কাঠামো, অপশন ডি ঐতিহাসিক কারণ। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক যে পদ্ধতি, সেই পদ্ধতির প্রাথমিক লক্ষ্যগুলো কি? অপশন এ দেখলাম ব্যক্তিগত আচরণ, অপশন ডি দেখলাম অআনুষ্ঠানিক গোষ্ঠী ও প্রক্রিয়া, অপশন সি রাজনৈতিক সংগঠনের আনুষ্ঠানিক কাঠামো, অপশন ডি ঐতিহাসিক কারণ। তোমরা যদি এগুলো মুখস্থ না করে কনসেপ্ট দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে এর উত্তরগুলো সহজেই পেয়ে যাবে। ব্যক্তিগত আচরণ, ব্যক্তিগোষ্ঠীর ব্যক্তিগত আচরণকে পর্যালোচনা করা, এটা কিন্তু আচরণবাদীদের কাজ। অআনুষ্ঠানিক গোষ্ঠী প্রক্রিয়া, এখানে প্রাতিষ্ঠানিক পদ্ধতির প্রাথমিক লক্ষ্যের কথা বলেছে, তো সেখানে অআনুষ্ঠানিক গোষ্ঠী প্রক্রিয়া নিশ্চয়ই হবে না। প্রাতিষ্ঠানিক পদ্ধতি মানেই সেখানে তার কিছু নিজস্ব মানে আনুষ্ঠানিক প্রক্রিয়া থাকবে, সেখানে অআনুষ্ঠানিক গোষ্ঠী প্রক্রিয়ার কথা এখানে আসবে না, সুতরাং এটাও হবে না। তারপরে আসছে রাজনৈতিক সংগঠনের আনুষ্ঠানিক কাঠামো। এই রাজনৈতিক সংগঠনের আনুষ্ঠানিক কাঠামো অর্থাৎ এটা একটা প্রতিষ্ঠান, সেই সংগঠনের আনুষ্ঠানিক কিছু কাঠামো থাকবে। এবং এখানে বলেছে অপশন ডি ঐতিহাসিক কারণ। ঐতিহাসিক কারণ তো হবেই না প্রাতিষ্ঠানিক পদ্ধতি, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি আনুষ্ঠানিক কাঠামো। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ক্রেডো অফ রেলিভেন্স ধারণাটির প্রবক্তা হলেন, ক্রেডো অফ রেলিভেন্স ধারণাটির প্রবক্তা হলেন। এই প্রশ্নগুলোর উত্তর একদম মুখে মুখে দিয়ে দেওয়া উচিত। ক্রেডো অফ রেলিভেন্স ধারণাটির প্রবক্তা হলেন অপশন এ
রবার্ট ডাল, অপশন বি অ্যালান বল, অপশন সি হ্যারল্ড লাসপেল, অপশন ডি ডেভিড ইস্টন। সবাই জানে ক্রেডো অফ রেলিভেন্স, আমরা যারা তোমরা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার যে স্টুডেন্ট আছে তারা প্রত্যেকে এগুলো একদম মুখস্থ করে ফেলেছে এতদিনে, একদম কনসেপ্ট ক্লিয়ার। ক্রেডো অফ রেলিভেন্স বা প্রাসঙ্গিকতার প্রতি আস্থা, এই তত্ত্বের প্রবক্তা হলেন অপশন ডি ডেভিড ইস্টন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ডিসকোর্স অন লিভি গ্রন্থটির রচয়িতা হলেন, ডিসকোর্স অন লিভি গ্রন্থটির রচয়িতা হলেন, অপশনগুলো দেখে নাও। মোদা, অপশন এ আছে মোদা, অপশন বি ম্যাকিয়াভেলি, অপশন সি টমাস হবস, অপশন ডি গার্নার। ডিসকোর্স অন লিভি গ্রন্থটির রচয়িতা হলেন অপশন এ মোদা, ম্যাকিয়াভেলি, হবস ও গার্নার। তাহলে কে কে এখানে সঠিক উত্তর কোনটি হবে? অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, ম্যাকিয়াভেলি। পরবর্তী প্রশ্নে চলে আসছি। মানবাধিকারকে মনুষ্য প্রজাতির অধিকার বলেছেন কে? মানবাধিকারকে মনুষ্য প্রজাতির অধিকার বলেছেন কে? অপশন এ দুর্গাদাস বসু, অপশন বি নগেন্দ্র সিং, অপশন সি উপেন্দ্র বক্সি, অপশন ডি এদের কেউই নন। এটা একদম এর সঠিক উত্তর হবে অপশন সি উপেন্দ্র বক্সি। পরবর্তী প্রশ্নে চলে আসছি। বহুদলীয় ব্যবস্থা প্রচলিত রয়েছে এমন একটি দেশ, বহুদলীয় ব্যবস্থা প্রচলিত আছে এমন একটি দেশ, ইউকে, ইউএস, চীন এবং ফ্রান্স। সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স। পরের প্রশ্নে চলে আসছি। লোকসভার মুখ্য ভোটাধিকারী হলেন, লোকসভার মুখ্য ভোটাধিকারী হলেন অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি অধ্যক্ষ বা স্পিকার, অপশন ডি উপরাষ্ট্রপতি। লোকসভার মুখ্য ভোটাধিকারী হলেন অপশন সি হচ্ছে সঠিক উত্তর, অধ্যক্ষ। পরের প্রশ্নে চলে আসছি। সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের কথা সংবিধানের যে অংশে আলোচিত হয়েছে? তাহলে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের কথা একসাথে যদি আমি বলি, এখানে সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের কথা সংবিধানের যে অংশে আলোচিত হয়েছে। অপশনগুলো দেখে নাও। প্রস্তাবনা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং ডিতে আছে নান। তাহলে কোনটা হবে এখানে সঠিক উত্তর? খুব সহজ, সঠিক উত্তর হবে কি? প্রস্তাবনা। পরবর্তী প্রশ্নে চলে আসছি। কোন রাষ্ট্রদার্শনিক রাজনীতিকে রাষ্ট্রবিজ্ঞানের রানী হিসাবে উল্লেখ করেছেন? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন রাষ্ট্রদার্শনিক রাজনীতিকে রাষ্ট্রবিজ্ঞানের রানী হিসাবে উল্লেখ করেছেন? উত্তরটি দেখে নাও, বা অপশনগুলো আগে দেখো। প্লেটো, অপশন বি অ্যারিস্টটল, অপশন সি ডেভিড ইস্টন, অপশন ডি রবার্ট ডাল। কোন রাষ্ট্রদার্শনিক রাজনীতিকে রাষ্ট্রবিজ্ঞানের রানী হিসেবে উল্লেখ করেছেন? তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? অবশ্যই হচ্ছে অ্যারিস্টটল হবে, যিনি রাষ্ট্রবিজ্ঞান মানে রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসাবে পরিচিত। তিনিই তো রাষ্ট্রবিজ্ঞানেরকে এত সুন্দর একটা উপাধি দিতে পারে যে রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের রানী, কারণ রাজনীতি ছাড়া কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা হয় না। পরবর্তী প্রশ্নে চলে আসছি। মার্ক্সবাদীদের মতে সমাজে ক্ষমতা কেন্দ্রীভূত হয়। অপশনগুলো দেখো। অপশন এ সমাজের সর্বত্র, অপশন বি বিভিন্ন স্বার্থগোষ্ঠীর মধ্যে, অপশন সি এক শ্রেণীর মধ্যে, অপশন ডি আমলাতন্ত্রের মধ্যে। তাহলে মার্ক্সবাদীদের মতে সমাজে ক্ষমতা কেন্দ্রীভূত হয়, এই অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক হবে? কারণ মার্ক্সবাদীদের মতে সমাজে সবসময় ক্ষমতা কেন্দ্রীভূত হয় মালিক শ্রেণীর হাতে। তাহলে উত্তরটি হবে কি? এক শ্রেণীর হাতে। সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে আসছি। যেটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের উপশাখা বলে বিবেচিত হয় না তা হলো, যেটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের উপশাখা বলে বিবেচিত হয় না তা হলো অপশন এ সাংস্কৃতিক নৃতত্ত্ব, অপশন বি আন্তর্জাতিক সম্পর্ক, অপশন সি তুলনামূলক রাজনীতি, অপশন ডি রাজনৈতিক চিন্তা তত্ত্ব। তাহলে এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের উপশাখা বলে বিবেচিত হয় না, সঠিক উত্তর হবে সাংস্কৃতিক নৃতত্ত্ব। পরবর্তী প্রশ্নে চলে আসছি। জনপ্রিয় সার্বভৌমিকতার জনক হলেন অপশন এ হবস, অপশন বি লক, অপশন সি রুশো, অপশন ডি হেগেল। ভীষণ সহজ প্রশ্ন, একদম ক্লাস 11-12 লেভেলের এই প্রশ্নটা হয়ে গেছে, কিন্তু রেখেছি কারণ জনগণের সার্বভৌমিকতা, গণসার্বভৌমিকতা, সাধারণের ইচ্ছা, এই ধরনের প্রশ্ন থাকে। তো জনপ্রিয়
সার্বভৌমিকতার কথা কে বলেছেন বা জনপ্রিয় সার্বভৌমিকতার জনক কে, এটি আমাদের জানা প্রত্যেকেরই উচিত, সেটি হচ্ছে জ্যাঁ জ্যাক রুসো। পরবর্তী প্রশ্নে চলে আসছি। অ্যানার্কি স্টেট অ্যান্ড ইউটোপিয়া গ্রন্থের লেখক হলেন, অপশানগুলো দেখে নাও, রবার্ট ডাল, ডেভিড ইস্টন, রবার্ট নজিক আর অ্যাডাম স্মিথ। তাহলে অপশান এতে আছে রবার্ট ডাল, অপশান বি হচ্ছে ডেভিড ইস্টন, অপশান সি রবার্ট নজিক, অপশান ডি অ্যাডাম স্মিথ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? রবার্ট নজিক। পরবর্তী প্রশ্ন, রোড অফ সাফটম গ্রন্থের রচয়িতা হলেন, রোড অফ সাফটম গ্রন্থের রচয়িতা হলেন অপশান এ গার্নার, অপশান বি গেটেল, অপশান সি হায়েক, অপশান ডি রবার্ট ডাল। এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর, হায়েক। পরবর্তী প্রশ্নে চলে আসছি, 17 নম্বর প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞানের উত্তর আচরণবাদী পদ্ধতির সঙ্গে যুক্ত হলেন অপশান এ ডেভিড ইস্টন, অপশান বি কার্ল মার্কস, অপশান সি ওয়েবার, অপশান ডি জন লক। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের উত্তর আচরণবাদী পদ্ধতির সাথে যুক্ত কে? এখানে অপশানগুলো, বাকি অপশানগুলো খুবই সহজ, সুতরাং আমরা বুঝতেই পারছি যে এখানে সঠিক উত্তর হবে ডেভিড ইস্টন, কারণ যিনি নিজেই উত্তর আচরণবাদের জন্ম দিয়েছেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। রাষ্ট্রবিজ্ঞানকে প্রি প্র্যাগম্যাটিক নামে অভিহিত করেছেন কে? রাষ্ট্রবিজ্ঞানকে প্রি প্র্যাগম্যাটিক নামে অভিহিত করেছেন কে? অপশানগুলো দেখো, গেটেল, অপশান এ হচ্ছে গেটেল, অপশান বি প্লেটো, অপশান সি কুন এবং অপশান ডি হচ্ছে অ্যারিস্টটল। তাহলে রাষ্ট্রবিজ্ঞানকে প্রি প্র্যাগম্যাটিক নামে অভিহিত করেছেন কে? অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর, কুন। কুন হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে আসছি। এ প্রসঙ্গে বলে রাখি, যারা নতুন করে পড়াশোনার সাথে যুক্ত হচ্ছ বা নিজেরা কতটা রেডি আছো সেটা জানতে চাইছো, সেটা এবং সেটা জানার জন্য যদি তোমরা মক টেস্ট দিতে চাও তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার সমস্ত সাবজেক্টের মক টেস্টের, সমস্ত সাবজেক্টের না, সমস্ত গ্রুপ এ বি সি 3টি অধ্যায়েরই মক টেস্টের ব্যবস্থা আছে। সম্পূর্ণ সিলেবাস এবং অধ্যায়ভিত্তিক সিলেবাসেরও মক টেস্টের ব্যবস্থা আছে। যারা মক টেস্ট দিতে আগ্রহী তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো এবং পড়াশোনা প্রত্যেকেই চালিয়ে যাও। এবং আমি আগেও যেমন বলেছি, হাল ছেড়ো না, প্রত্যেকেই অথেন্টিক বইগুলো পড়তে থাকো এবং আশা করা যায় যে ভালো কিছু হবে তোমাদের জন্য। নেক্সট প্রশ্নে চলে আসছি। কোন চিন্তাবিদের মতে রাজনীতিতে হিংসার পরিবর্তে আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব সমাধান করা উচিত? কোন চিন্তাবিদের মতে রাজনীতিতে হিংসার পরিবর্তে আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব সমাধান করা উচিত? অপশানগুলো দেখো, রবার্ট ডাল, অপশান এ রবার্ট ডাল, অপশান বি ওয়াজবি, অপশান সি বার্ন্ড ক্রিক, অপশান ডি চার্লস মেরিয়াম। হিংসার পরিবর্তে দ্বন্দ্ব সমাধানের কথা বলেছে, হিংসার পরিবর্তে আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব সমাধানের কথা কারা বলেছে? এটা যদি যুক্তি দিয়ে বোঝা যায় তাহলে দেখা যাবে রবার্ট ডাল, ওয়াজবি এরা বলেছেন যে ক্ষমতা, কর্তৃত্ব, দ্বন্দ্ব এগুলো রাজনীতির একটা বিষয়। ওয়াজবি বলেছেন যেখানে রাজনীতি সেখানেই দ্বন্দ্ব, যেখানেই দ্বন্দ্ব সেখানেই রাজনীতি। আর চার্লস মেরিয়াম কিন্তু এই হিংসা রাজনীতির কথা এখানে কিন্তু কোথাও বলেননি। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি বার্ন্ড ক্রিক। পরবর্তী প্রশ্নে চলে আসছি। রাজনীতি হলো সমাজের প্রতিরূপ, এ কথা কে বলেছেন? রাজনীতি হলো সমাজের প্রতিরূপ, এ কথা কে বলেছেন? অপশানগুলো দেখে নাও, মিলার, অপশান এ মিলার, অপশান বি ইস্টন, অপশান সি উইলসন, অপশান ডি জেলিনেক। রাজনীতি হলো সমাজের প্রতিরূপ, এ কথা কে বলেছেন? অপশান এ মিলার, বি ইস্টন, সি উইলসন, ডি জেলিনেক। সঠিক উত্তর হবে অপশান এ মিলার। পরবর্তী প্রশ্নে চলে আসছে। আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে বা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। বন্ধুর সাথে ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না। এবং যদি এরকম ক্লাস আরও পেতে চাও, তোমাদের অনেকেরই এসএলএসটি বা মাদ্রাসার ক্লাস বা পিএসসির ক্লাস করার প্রবণতা অনেকটা কমে গেছে। সেটা এই রাজ্য সরকার বা পরীক্ষা নিচ্ছে না সেই কারণেই হতে পারে। কিন্তু যদি তোমরা এ ধরনের ক্লাস চাও, যদি তোমরা এই ধরনের ক্লাসের সাথে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো এবং আমার ক্লাস কেমন লাগছে জানিও। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তাকে রাষ্ট্রবিজ্ঞানের ড্যাশ যুগ বলা হয়? মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তাকে রাষ্ট্রবিজ্ঞানের ড্যাশ যুগ বলা হয়? অপশান এ সুবর্ণ যুগ, অপশান বি অন্ধকারময় যুগ, অপশান সি বিবর্তনের যুগ, অপশান ডি আধুনিকতার বিপরীতগামী যুগ। তাহলে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তাকে রাষ্ট্রবিজ্ঞানের কোন যুগ বলা হয়?
সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অন্ধকারময় যুগ। পরবর্তী প্রশ্নে চলে আসছি। মিনিমাল স্টেটের ধারণা দেন। মিনিমাল স্টেটের ধারণা কে দিয়েছেন? মিনিমাল স্টেটের ধারণা কে দিয়েছেন? অপশনগুলো দেখে নাও। অপশন এ প্লেটো, অপশন বি কার্ল মার্কস, অপশন সি কার্ল পপার, অপশন ডি রবার্ট নজিক। তাহলে মিনিমাল স্টেটের ধারণা কে দিয়েছেন? সঠিক উত্তর হবে অপশন ডি। পরবর্তী প্রশ্নে চলে আসছি। মার্কিন যুক্তরাষ্ট্রে কাকে অনাবশ্যক শাসক বলা হয়? মার্কিন যুক্তরাষ্ট্রে কাকে অনাবশ্যক শাসক বলা হয়? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি উপরাষ্ট্রপতি, অপশন ডি স্পিকার। সঠিক উত্তর হচ্ছে অপশন সি উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্নে চলে আসছি। শ্রমিকের সঙ্গে কৃষকের দ্বন্দ্ব কী ধরনের দ্বন্দ্ব? শ্রমিক এবং কৃষক এদের মধ্যে দ্বন্দ্ব কী ধরনের দ্বন্দ্ব? অপশন এ শ্রেণীতে দ্বন্দ্ব, অপশন বি অবৈরীমূলক দ্বন্দ্ব, অপশন সি বৈরীমূলক, অপশন ডি নান, মানে এগুলির মধ্যে কোনোটিই নয়। তাহলে এই যে শ্রমিক আর কৃষকের দ্বন্দ্ব, এটা কি ধরনের দ্বন্দ্ব? প্রথমটাকে যদি আমরা দেখি যে অপশন এ আছে শ্রেণীতে দ্বন্দ্ব, কখনোই নয়। কারণ শ্রমিক এবং কৃষকরা মোটামুটি তারা সবাই একই শ্রেণীর, তারা মালিক শ্রেণী তো কখনোই নয়। তাহলে তারা বিপরীত শ্রেণী, মালিক শ্রেণীর বিপরীত শ্রেণীতে তারা অবস্থান করে। তাহলে অপশন এ হবে না। তারপরে যদি দেখি যে পরের যে অপশানটি আছে অবৈরীমূলক দ্বন্দ্ব, তারপরে আছে বৈরীমূলক দ্বন্দ্ব এবং ডিতে হচ্ছে না, এদের কোনোটিই নয়। বৈরীমূলক আমরা বলতে কি বুঝি? তা যখনই সেটা একটা বিপরীত হয়ে যাচ্ছে, শ্রমিক মালিক বা বিপরীত শ্রেণী, একটা শোষিত শ্রেণী এবং একটা শোষক শ্রেণী, শোষক এবং শোষিতের মধ্যে যখন দ্বন্দ্ব, সেটা হচ্ছে বৈরীমূলক দ্বন্দ্ব। তাহলে শ্রমিক এবং কৃষক এরা দুটোই একই শ্রেণীভুক্ত মানুষ, তাহলে এদের দ্বন্দ্বটাকে বলা হচ্ছে কি? অবৈরীমূলক দ্বন্দ্ব। পরবর্তী প্রশ্নে চলে আসছি। সাধারণ সভার ভোটদান পদ্ধতি সম্পর্কিত ধারা কোনটি? সাধারণ সভার ভোটদান পদ্ধতি সম্পর্কিত ধারা কোনটি? অপশন এ 111 নম্বর ধারা, অপশন বি 99 নম্বর ধারা, অপশন সি 18 নম্বর ধারা, অপশন ডি 13 নম্বর ধারা। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণ সভার ভোটদান পদ্ধতি সম্পর্কিত ধারা তাহলে কোনটি? না, সাধারণ সভার ভোটদান পদ্ধতি সম্পর্কিত ধারা হলো অপশন সি 18 নম্বর ধারা। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবং নেক্সট ক্লাস পাওয়ার জন্য ভিডিওটির সঙ্গে থেকো। যারা আমার ক্লাসে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।